মাহফুজ, কলাপাড় থেকে জসিম পারভেজ এবং বরিশাল থেকে ফিরদাউস সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হবেন। পাশাপাশি ফেনী থেকে আমাদের আরেক সহকর্মী সুলাইমান ডালিম আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতে যেতে চাই চট্টগ্রামে মাহফুজের কাছে। মাহফুজ, জানতে চাই যে উপকূলে কেমন প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় রিমালের, বাতাসের গতিবেগ কিংবা বৃষ্টি বেড়েছে কিনা জানতে চাই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বিপ্লব, ঘূর্ণিঝড় রিমাল কিন্তু তার ভয়াবহতা শুরু করেছে চট্টগ্রামে দুপুর থেকে। আমরা দেখেছি দুপুরে কখনো কখনো ভারী বৃষ্টি, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। সেই বৃষ্টির সাথে কিন্তু বাতাসের তীব্রতা ছিল বেশ, যার কারণে যারা উপকূলীয় এলাকায় বসবাস করে তারা বেশ আতঙ্কের মধ্যেই ছিল। তবে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আমরা দেখতে পাচ্ছি বাতাসের গতি যেমন বেড়েছে, একই সাথে সাগরে যে ঢেউগুলো কিন্তু বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এক একটি ঢেউ আমরা দেখতে পাচ্ছি 4 ফিট 5 ফিট উচ্চতার ঢেউ। যদিও এই মুহূর্তে ভাটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে রাত 8টার দিকে মূলত জোয়ার শুরু হবে। তখন যদি ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বাড়তে থাকে সেক্ষেত্রে এখানে যে পানির যে ফ্লোটি যে প্রবাহ সেটি অনেক বেশি বাড়তে পারে এবং উপকূলীয় যে এলাকাগুলো আছে সেখানকার মানুষগুলো বেশ ভোগান্তির মধ্যে পড়তে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে এই ঘূর্ণিঝড়ের কারণে আমরা প্রতিবারই দেখি যে চট্টগ্রাম বন্দর কিন্তু বেশ ইফেক্টেড হয়। এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যখন 9 নম্বর মহাবিপদ সংকেত দেখানো কথা বলা হয়েছে তখন থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে অ্যালার্ট 4 সেই অ্যালার্ট 4 জারি করেছে এবং এই অ্যালার্ট 4 এর মধ্য দিয়ে মূলত বন্দরের পণ্য ওঠানামার যে কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বিমানবন্দরের যে অবস্থা সেখানেও আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম বিমানবন্দরে 12টা থেকে রাত 8টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রিশিডিউল করা হয়েছে। আরেকটি বিষয় আপনার মধ্যে বলে রেখেছি, চট্টগ্রাম কর্ণফুলী টানেল, যে টানেলটি চালু হওয়ার পর এই প্রথমবারের মতো ঘূর্ণিঝড়ের কারণে আজ সন্ধ্যা 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি আঁচ করতে পারার কারণে এখানে সব ধরনের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে আছে এবং উপকূলীয় এলাকার মানুষগুলো বেশ ভোগান্তির মধ্যে আছে। দর্শক, আমরা এই পর্যায়ে একটু চলে যেতে চাই পটুয়াখালীর কলাপাড়ায়। সেখানে আছে সহকর্মী জসিম, তিনি জানাবেন সেখানকার ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আমি আপনার অঞ্চলের যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই একই অবস্থা কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায়। আমরা উপকূলের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জেনেছি যে এখানকার যে নদ নদী এবং সাগরের পানি কিন্তু স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে। কেননা সকাল থেকেই কিন্তু পূবালি বাতাসের তীব্রতা থাকায় কিন্তু জোয়ারের পানি বেড়েছে। জোয়ারের সময় যে হিংস্র ঢেউ কুয়াকাটা সৈকতে আছড়ে পড়েছে তা দেখে যে কারোই মনে ভয় ভীতি কাজ করেছে। কিন্তু এখানকার যে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে, আমি এখন সেই আশ্রয় কেন্দ্রে এখানে রয়েছি কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। আপনি দেখতেই পাচ্ছেন এই বিদ্যালয়ে কিন্তু এখনো কোনো আশ্রয় গ্রহণের জন্য মানুষ আসেনি। শুধু একটি পরিবার এসেছেন, বয়োবৃদ্ধ একটি পরিবার, তারা এখানে এসেছেন এবং এখানে শেষ বেলায় তারা এখানে এসে আশ্রয় গ্রহণ করেছেন। কিন্তু অন্য যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে এখনো আসেনি। আমরা এখানকার জেলেপল্লীতে দেখেছি তারা কিন্তু এখনো নিজ নিজ ভঙ্গুর অবস্থা যে বসত ঘর রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং অন্যান্য শহরে যে অন্যান্য আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিছু মানুষ আশ্রয় নিতে আসছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব বরিশাল ফেরদাউস সোহাগের কাছে। ফেরদাউস সোহাগ। জসিম, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর করে জানাচ্ছিলেন কলাপাড়ার খবর। আমরা বরিশালে রয়েছি। এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বরিশালে কিন্তু আমরা যেটা দেখেছি যে সেই সকাল থেকে বলে আসি পানি কিন্তু বেড়েই চলেছে এবং পানি বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পেয়েছি, আমরা এই মুহূর্তে রয়েছে বরিশালের কীর্তনখোলা নদীর ঠিক যে পয়েন্টটিতে, সেখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি যে পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু একেবারে উপকূলবর্তী যে নিচু জায়গাগুলো সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং আমরা একটু দেখাবার চেষ্টা করছি সেখানে সিপিপির যারা
রেড ক্রিসেন্ট এবং সিপিপির যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মাইকিং করছেন এবং মাইকিং করে তারা কিন্তু যারা নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকার মানুষগুলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে ঘূর্ণিঝড়ের সময় কি করা উচিত এবং তাদের যে একেবারে দুর্গম এলাকার মধ্যে যারা রয়েছে তাদেরকে যে আশ্রয়কেন্দ্রে যাওয়া উচিত এটি বোঝাবার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বরিশালের বিভাগীয় প্রশাসনের সাথে, সেখান থেকে যে তথ্যটি জানানো হয়েছে বরিশাল বিভাগে মোট ৩,৪৯৯টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে এছাড়া রয়েছে 52টি মুজিব কেল্লা। মোট আশ্রয় গ্রহণ করেছেন এর মধ্যে ৪৪,৩৭০ জন। এছাড়া গবাদি পশু নিয়ে আসা হয়েছে 10,414টি। এই কথা আমাদেরকে কিছুক্ষণ আগে বিভাগীয় প্রশাসন থেকে জানানো হয়েছে। তবে আমরা জানতে চেয়েছিলাম যে কোন কোন এলাকায় এগুলো, সেটা যেটা বলা হয়েছে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে যে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ বিভিন্ন জায়গায় এই আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে এবং সেসব জায়গা থেকেই এই তথ্যগুলো তাদের কাছে এসেছে। তবে সাথে সাথে বিভাগীয় প্রশাসন থেকে আরও একটি তথ্য জানানো হয়েছে, সেটি হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যারা এখনও আসেনি তাদেরকে আসার জন্য বহু চেষ্টা করেও তাদেরকে পারা যাচ্ছে না। অনেকেই কিন্তু দুর্গম এলাকা হওয়ার পরও কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যেতে চান না। এর একটি কারণ সেটি হচ্ছে তারা কিন্তু এর আগেও আমরা বলেছিলাম যে নিজ বাড়ি ছেড়ে কেউ বাড়ির মায়া ত্যাগ করে জীবনের মায়ের চেয়ে তাদের কাছে বাড়ির মায়াটি বড় মনে হচ্ছে, এই কারণে তারা যেতে চান না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছে। আসলে কোন সময় ঘূর্ণিঝড় আঘাত হানবে এর পূর্ব আগে থেকে আমরা যতটুকু জানি যে সন্ধ্যার পর থেকে পরবর্তী ৩-৪ ঘন্টার মধ্যে যে কোনো সময় আঘাত হানতে পারে, এমনটা আমরা জেনেছি। এতটুকু ছিল বরিশাল থেকে। আমরা এখন যাচ্ছি ফেনীতে, সেখান থেকে জানাবেন সহকর্মী ডালিম। যে আপনি যেমনটি বলছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু আমরা দুপুরের পর থেকেই ফেনী সোনাগাজীর এই অঞ্চলে আমরা দেখতে পেরেছি। আমরা দেখেছি যে সোনাগাজী যে দুপুরের পর থেকেই যখন জোয়ার ছিল তখন কিন্তু নদীতে জোয়ারের যে মাত্রা অন্যান্য সময় জোয়ারের মাত্রা বেশি ছিল। আমরা এখন আছি সোনাগাজীর জেলেপাড়া এলাকায়। জেলেপাড়া এলাকা আমরা পিছনে আমরা দেখতে পাচ্ছি যে জেলেদের যে নৌকাগুলো সেগুলো কিন্তু নিরাপদ জায়গায় রাখা হচ্ছে। এছাড়া এই যে সোনাগাজীর যে 43টি আশ্রয়কেন্দ্র রয়েছে সবগুলো কিন্তু আশ্রয়কেন্দ্র কিন্তু প্রস্তুত রয়েছে। আমাদেরকে জানিয়েছেন যে উপজেলার নির্বাহী প্রশাসন, তারা আমাদেরকে জানিয়েছেন যে সোনাগাজীতে সিপিবির 2500 যে স্বেচ্ছাসেবক তারা কিন্তু মাঠে কাজ করছেন। সিপিবির স্বেচ্ছাসেবক যারা তারা কিন্তু সকাল থেকেই 9 নম্বর বিপদ সংকেতের যে বার্তা সেটি কিন্তু এই উপকূলের মানুষকে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আশ্রয়কেন্দ্রগুলোকে প্রশাসন কিন্তু তৈরি করছেন, সেগুলোতে যে শুকনো খাবার সেগুলোও কিন্তু পৌঁছে গেছে। কিন্তু এই যে উপকূলের মানুষ তাদেরকে কিন্তু কিছুতেই কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে নেওয়া যাচ্ছে না। তারা কিন্তু তাদের নিজেদের ঘর বাড়ি এবং গবাদি পশুর যে মায়া তা কিন্তু ত্যাগ করে কিন্তু তারা এই আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছে না। প্রশাসন কিন্তু তাদের সাথে সাথে তাদের গবাদি পশুগুলো নিয়েও কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছে। আমরা দেখেছি যে সোনাগাজীর এই জেলেপাড়ায় বিকেলে ফেনী 2 আসনের সংসদ সদস্য এবং ফেনী জেলা প্রশাসক এবং সোনাগাজীর যে উপজেলা চেয়ারম্যান লিপ্টন তিনিও কিন্তু এই যে উপকূলবর্তী যে সোনাগাজীর 4টি ইউনিয়ন রয়েছে সেগুলোতে পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষদেরকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সর্বোপরি ঘূর্ণিঝড় মিথিলির যে প্রভাব সেটি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নদীতে জোয়ার কিছুটা বেড়েছে, যার ফলশ্রুতিতে উপকূলের মানুষদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। পাশাপাশি রেড ক্রিসেন্ট, সিপিবি, উপজেলা প্রশাসন এবং সকল ধরনের যারা আছেন তারা কিন্তু সবাই মাঠে কাজ করছেন। তো বিপ্লব, এটি ছিল আমার কাছে সর্বশেষ ফেনী সোনাগাজী থেকে। বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে যাচ্ছিলাম। এতক্ষণ সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।